বন্ধুরা, এই কাহিনীটি হলো জঙ্গলের মধ্যে বসবাস করা এক দস্যুর দুই মেয়ের, যারা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া ভ্রমণকারীদের ছল কপটের মাধ্যমে লুটে নিয়ে তাদের শেষ করে দিত। কিন্তু এরপর একদিন এমন একজন ভ্রমণকারী আসে যার ফলে তাদের সবার জীবন বদলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। একবার এক রাজা খুবই রেগে গিয়ে তার পুত্রকে তার একটি দোষের কারণে তার রাজ্য থেকে বিতাড়িত করে দেন। এরপর ওই রাজকুমার খুবই দুঃখী মনে নিজের জীবন চালনা করার জন্য 4টি দামি মুদ্রা এবং কিছু স্বর্ণ নিজের সঙ্গে নিয়ে নেয়। এরপর খুবই দুঃখ পেয়ে সে নিজের পিতার মহল ত্যাগ করে। যেতে যেতে যখন সে শহর থেকে কিছুটা দূরে পৌঁছায়, তখন সে একটি সাধুর আশ্রম দেখতে পায়। রাজকুমার ওই সাধুকে প্রণাম করে এবং তার সামনে বসে যায়। এরপর ওই সাধু যখন তার চেহারায় হতাশা এবং শরীরে দামি জামা কাপড় দেখে, তখন তিনি জিজ্ঞাসা করেন, হে পুত্র, তুমি কে আর এখানে কেন এসেছো? তখন ওই রাজকুমার বলে, হে গুরুদেব, আমি হলাম মহারাজ চন্দ্রগুপ্তের পুত্র মহেন্দ্রগুপ্ত। আমাকে আমার পিতা নিজের রাজ্য থেকে ত্যাগ করে দিয়েছে, এই জন্য আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। রাস্তায় আমি আপনার আশ্রম দেখতে পেলাম, তাই আমার মনে হলো যে একবার আপনাকে দর্শন করে যাই। ওই সাধু মহেন্দ্রগুপ্তের কথা শুনে বলেন, হে পুত্র, তুমি একজন খুবই সৎ মানুষ, আর তুমি এখন অন্য রাজ্যে যাচ্ছ, তাই আমি তোমাকে 4টি গুরুত্বপূর্ণ কথা বলছি। তুমি এই 4টি কথা সবসময় মাথায় রাখবে, এই কথাগুলি তোমার অবশ্যই কাজে আসবে। প্রথম কথা হলো, কোনো অজানা জায়গায় কোনো একজনের জায়গায় 2 জন থাকা খুবই ভালো। দ্বিতীয় কথা হলো, অচেনা জায়গায় অন্য কারোর হাতে তৈরি করা খাবার খাবে না। যদি বাধ্য হয়ে খেতেই হয়, তাহলে সবথেকে প্রথমে কোনো জন্তু জানোয়ারকে খাওয়াবে। তৃতীয় কথা হলো, কোনো অচেনা জায়গায় অন্য কারোর করে দেওয়া বিছানায় কখনোই শোবে না। যদি শুতে হয় তাহলে বিছানাকে ভালোভাবে ঝেড়ে নেবে। আর চতুর্থ কথা হলো, যদি কোথাও শত্রুর জালে ফেঁসে যাও, তাহলে যতটা পারা যায় নরম এবং জ্ঞানের কথা শুনিয়ে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করে নেবে। এরপর সাধু বলেন, আমার এই 4টি কথা খুব ভালোভাবে মনে রাখবে। ওই সাধুর এই কথা শুনে রাজকুমার তাকে প্রণাম করে এবং সেখান থেকে চলে যায়। এরপর যখন চলতে চলতে বেশ কয়েকদিন কেটে যায়, তখন সে এক জঙ্গলের মধ্যে পৌঁছায়। সেখানে সে দেখে যে একটি চিল একটি কচ্ছপের বাচ্চাকে নিয়ে উড়ে যাচ্ছে। ভাগ্যক্রমে ওই কচ্ছপের বাচ্চা ওই চিলের থাবা থেকে নিচে পড়ে যায়। মহেন্দ্রগুপ্ত ওই কচ্ছপের বাচ্চাটিকে ছটফট করতে দেখে। তখন তার খুবই দয়া হয়, তাই সে মনে মনে ভাবে যে এই বাচ্চাটিকে নিজের কাছে রাখা উচিত। এই বাচ্চাটিকে নিজের কাছে রাখলে 2টি উপকার হবে। প্রথম, এই বাচ্চাটির প্রাণ বেঁচে যাবে, আর দ্বিতীয়, ওই সাধুর বলা প্রথম কথাটিও সম্পূর্ণ হয়ে যাবে, যে কোনো অচেনা জায়গায় একা থাকার থেকে 2 জন অনেক ভালো। আর এর সঙ্গে কথা বলতে বলতে আমার দিনও খুব সহজে কেটে যাবে। এই সমস্ত কিছু ভেবে মহেন্দ্রগুপ্ত ওই বাচ্চাটিকে নিজের সঙ্গে নিয়ে নেয়। এখন যাত্রা করার সময় ওই বাচ্চাটিও তার সঙ্গে যায়। কয়েকদিন যাত্রা করার পর ওই রাজকুমার একটি খুবই ভালো জায়গা দেখতে পায়। ওই স্থানে পৌঁছে সে কিছু খাবার খায়। এরপর ওই কচ্ছপের বাচ্চাটিকে বলে যে তুমি এখানেই বসে থাকবে, আমি একটু বিশ্রাম করে নিচ্ছি। এটা বলে ওই রাজকুমার একটি গাছের নিচে শুয়ে পড়ে। ওই গাছের ওপরে একটি সাপ এবং একটি কাক বসবাস করত। তাদের দুজনের মধ্যে একটি বোঝাপড়া ছিল যে যখনই কেউ গাছের নিচে বিশ্রাম করবে, তখনই ওই সাপ তাকে ছোবল মেরে ফেলবে আর ওই কাক তার চোখ উপড়ে নেবে। এরপর ওই সাপ যখন ওই যাত্রীকে শুয়ে থাকতে দেখে, তখন সে ওই গাছ থেকে নেমে আসে আর রাজকুমারকে ছোবল মারে। ওই সাপ ছোবল মারতেই রাজকুমারের জীবন বেরিয়ে যায়। কিছুক্ষণ পর যখন ওই কচ্ছপের নজর রাজকুমারের ওপর পড়ে, তখন তাকে মৃত অবস্থায় দেখে খুবই ভয় পেয়ে যায় আর রাজকুমারের ওপরে বসে বসে কাঁদতে শুরু করে। ঠিক তখনই কাকও নিচে নেমে আসে। এরপর যখনই ওই কাক ওই রাজকুমারের চোখ তুলে নিতে যায়, তখনই ওই কচ্ছপ ঝাপটা মেরে ওই কাকের গলা মুখের মধ্যে ভরে নেয়। ওই কাক অনেক জোর লাগায়, কিন্তু তবুও কচ্ছপ তাকে ছাড়ে না। তখন কাক ওই সাপটিকে ডাকে। কাকের ডাক শুনে ওই সাপ নেমে আসে। সে অনেক জোরে ওই কচ্ছপের পিঠে ছোবল মারার চেষ্টা করে, কিন্তু কচ্ছপ নিজের মুখ ভেতরে করে নেয়। সাপ অনেকবার ওই কচ্ছপকে ছোবল মারার চেষ্টা করে,
কিন্তু প্রত্যেকবার ওই কচ্ছপ নিজের মুখটি ভেতরে করে নেয়। এরপর যখন ওই সাপটি কচ্ছপকে আর পারে না, তখন সে কচ্ছপের কাছে প্রার্থনা করে যে তুমি আমার বন্ধু কাককে ছেড়ে দাও। তখন কচ্ছপ বলে, না, তুমি আমার বন্ধুকে ছোবল মেরেছ, এখন আমিও তোমার বন্ধুকে মেরে ফেলবো। তখন ওই সাপ বলে, তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও, তাহলে আমি তোমার বন্ধুকেও জীবিত করে দেব। এটা বলে ওই সাপ ছোবল মারার স্থানে মুখ রেখে ওই রাজকুমারের শরীর থেকে সমস্ত বিষ টেনে নেয় আর বলে, এখন তো আমার বন্ধুকে ছেড়ে দাও। এরপর ওই কচ্ছপ যখন দেখে যে রাজকুমারের শরীর নড়াচড়া করছে, তখন সে ওই কাককে ছেড়ে দেয়। এরপর যখন ওই রাজকুমারের জ্ঞান ফিরে আসে, তখন কচ্ছপ তাকে সমস্ত কথা খুলে বলে। তখন ওই কচ্ছপের কথা শুনে রাজকুমারের ওই সাধুর বলা প্রথম কথাটি মনে পড়ে যায়। সে ভাবে ওই সাধু ঠিকই বলেছিলেন যে কোনো অচেনা জায়গায় একা যাওয়ার থেকে একজনকে সঙ্গে নেওয়া অনেক ভালো। তাই মনে মনে সে সাধুকে ধন্যবাদ জানায় এবং আবার এগিয়ে চলে। চলতে চলতে কিছুদিন পর যখন সে এক সমুদ্রের ধারে এসে পৌঁছায়, তখন ওই কচ্ছপ বলে, হে বন্ধু, আমি নিজের বাসস্থানে চলে এসেছি। যদি তুমি বলো তাহলে আমি নিজের মা বাবার কাছে ফিরে যেতে পারি। অনেক দিন হয়ে গেল আমি তাদের থেকে আলাদা হয়ে গেছি, তারা হয়তো খুবই দুঃখী হয়ে পড়েছে। এটা শুনে ওই রাজকুমার তাকে যাওয়ার অনুমতি দিয়ে দেয় আর সে নিজে ওই রাত্রি ওই সমুদ্রের ধারেই ওই জঙ্গলের মধ্যে বিশ্রাম নেয়। যে জঙ্গলে রাজকুমার আশ্রয় নিয়েছিল, ওই জঙ্গলের মধ্যেই কিছুটা দূরে এক দস্যুর পরিবার থাকত। ওই দস্যুর 2টি মেয়ে এবং 4টি পুত্র ছিল। তার বড় মেয়ে জ্যোতিষবিদ্যা জানত। যখনই কোনো যাত্রী ওই জঙ্গল পার হতো আর তার কাছে যদি কোনো দামি জিনিসপত্র থাকতো, তখন ওই দস্যুর বড় মেয়ে সেটা নিজের বিদ্যার মাধ্যমে জেনে নিত। তাই আজ অনেক দিন পর সে অনেক দামি ধন সম্পদের আভাস পায়। সে সঙ্গে সঙ্গে তার পিতাকে গিয়ে বলে, হে পিতা, এমনটা মনে হচ্ছে যে এই জঙ্গলের মধ্যে একজন পথিক এসেছে। ওই পথিকের কাছে 4টি দামি মুদ্রা রয়েছে। যদি তোমরা ওই পথিককে এখানে নিয়ে এসো, তাহলে ওই মুদ্রা তার থেকে ছিনিয়ে নেওয়া আমার কাজ। যদি ওই মুদ্রা আমরা পেয়ে যাই, তাহলে আমরা সারা জীবনের জন্য ধনী হয়ে যাব। কিন্তু ওই পথিককে মেরে ফেলবে না, তাকে জীবিত ধরে নিয়ে এসো। এরপর ওই দস্যু তার ছেলেদের সঙ্গে নিয়ে ওই পথিকের খোঁজে বেরিয়ে পড়ে। একটু দূরে যেতেই তারা দেখে যে এক ব্যক্তি একটি গাছের নিচে শুয়ে আছে। এটা দেখে তারা ভাবে যে এই ব্যক্তি ওই পথিক হতে পারে যার কাছে ওই মুদ্রা আছে। এরপর তাকে সবাই মিলে ধরে নিয়ে যায় এবং তার বড় মেয়ের হাতে তুলে দিয়ে বলে, এর থেকে মুদ্রা বের করা এখন তোমার কাজ। তখন ওই দস্যুর বড় মেয়ে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলে, তোমরা একদমই চিন্তা করবে না, আমি এর থেকে মুদ্রা যেভাবেই হোক বের করে নেব। এদিকে যখনই দস্যুর ছোট মেয়ে ওই যুবককে দেখে, তখন সঙ্গে সঙ্গে সে তার উপর মোহিত হয়ে পড়ে। প্রথম দেখাতেই সে তার মন ওই রাজকুমারকে দিয়ে ফেলে। সে ওই মুহূর্তে নিজের ভাইদের ভয়ে তাকে কিছু বলতে তো পারে না, কিন্তু মনে মনে সে তাকে বাঁচানোর যুক্তি খুঁজতে থাকে। কিছুক্ষণ পর ওই দস্যুর বড় মেয়ে খাবার তৈরি করে এবং তার মধ্যে বিষ মিশিয়ে দেয়। এরপর ওই খাবার সে ওই রাজকুমারকে খাওয়ানোর জন্য দেয়। এরপর যখন ওই খাবার রাজকুমারের সামনে আসে, তখন সঙ্গে সঙ্গে ওই ক্ষুধার্ত রাজকুমার ওই খাবারটি খেতে যায়। ঠিক তখনই হঠাৎ করে তার ওই সাধুর দ্বিতীয় কথা মনে পড়ে। তাই সে ওই খাবারের থালা থেকে কিছুটা খাবার সেখানে থাকা একটি কুকুরকে খাইয়ে দেয়। এরপর যখনই ওই খাবারটি ওই কুকুর খায়, তখনই সঙ্গে সঙ্গে ওই কুকুরটি মারা যায়। এটা দেখে রাজকুমার ওই খাবার আর খায় না। সে তার মনে মনে ভাবে যে ওই সাধুর দ্বিতীয় কথাটিও কাজে লাগলো। এদিকে নিজের এই চালকে অসফল হতে দেখে ওই দস্যুর বড় মেয়ের রাগ তো অনেক হয়, কিন্তু সে তার রাগকে ভেতরে ভেতরে নিয়ন্ত্রণ করে নেয়। এরপর সে রাজকুমারের ঘুমানোর জন্য একটি খাট তৈরি করায় এবং তাকে বলে, যাও পথিক, ওপরের ঘরে তোমার জন্য শোয়ার ব্যবস্থা করে দিয়েছি, এখন তুমি আরাম করো। বেশ কয়েকদিন যাত্রার কারণে ক্লান্ত রাজকুমার যখন ওপরের ঘরে আসে, তখন সে একটি খুবই সুন্দর সুসজ্জিত খাট দেখতে পায়। তাই সে ভাবে যা হয়েছে সেই সমস্ত কিছু বাদ দেওয়া যাক, অনেকদিন পর ঘুমানোর জন্য একটি ভালো জায়গা তো পাওয়া গেল। এরপর যখনই সে ওই খাটের ওপর বসতে যাবে, তখনই তার ওই সাধুর তৃতীয় কথাটি মনে পড়ে যায় যে কোনো অচেনা জায়গায় সবসময় বিছানা ভালোভাবে ঝেড়ে তারপর শোবে। এরপর যখন সে ওই বিছানাটিকে একটু তুলে দেখে, তখন সে অবাক হয়ে যায়।
সে দেখে যে ওই বিছানার নিচে একটি আগুনের কুয়ো রয়েছে, যার মধ্যে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে। তখন সে মনে মনে ভাবে যে ওই সাধুর তৃতীয় কথাটিও কাজে এসে গেল। তাই সে আবার একবার ওই সাধুকে মনে মনে ধন্যবাদ জানায়, আর পাশেই পড়ে থাকা একটি ভাঙা চৌকির মধ্যে শুয়ে পড়ে। একটু আগে ওই রাজকুমার শান্তির নিদ্রা নেওয়ার জন্য ভাবছিল, কিন্তু এখন ওই নিদ্রা তার চোখ থেকে কয়েক কোষ দূরে চলে গিয়েছিল। এখন তো সে নিজের জীবনকে বাঁচানোর জন্য চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে যে আজকের রাত্রি বেঁচে থাকা খুবই মুশকিল। ঠিক তখনই ওই দস্যুর ছোট মেয়ে সুযোগ দেখেই তার কাছে আসে, আর ওই রাজকুমারকে বলে, হে প্রিয়, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি, কিন্তু আজকের রাত্রি আমার হাতে কিছু নেই। আজকের রাত্রি হলো আমার বড় বোনের সময়। যেমন করে হোক তুমি আজকের রাত্রি আমার বড় বোনের থেকে প্রাণ বাঁচাও। আগামীকাল আমার সময় আসবে। হে প্রিয়, আমি তোমাকে কথা দিচ্ছি, কাল আমি তোমাকে যেমন করে হোক বাঁচিয়ে নেব। এটা বলেই ওই দস্যুর ছোট মেয়ে সেখান থেকে চলে যায়। এরপর ওই রাত্রে যখন সবাই খাবার খেয়ে নেয়, তখন ওই দস্যুর বড় মেয়ে ওপরে যায়, আর সে ভাবে যে এতক্ষণে তো ওই পথিক জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু যখনই সে ওই ঘরের মধ্যে আসে, তখন সে দেখে যে ওই পথিক সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাশে থাকা ভাঙা চৌকির মধ্যে বসে আছে। তখন এটা দেখে তার ক্রোধের কোনো সীমা থাকে না। সে সঙ্গে সঙ্গে একটি ধারালো অস্ত্র বের করে আর বলে, হে পথিক, হয় তুমি নিজের সমস্ত মুদ্রা এবং ধনরত্ন আমাকে এক্ষুনি দিয়ে দাও, না হয় আমি তোমাকে এক্ষুনি মেরে ফেলবো। ঠিক ওই সময় যুবরাজের ওই সাধুর চতুর্থ কথা মনে পড়ে যায় যে যদি তুমি কখনো শত্রুর জালে ফেঁসে যাও, তাহলে যতক্ষণ সম্ভব কোমল এবং জ্ঞানের কথা শুনিয়ে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করার চেষ্টা করবে। সে ভাবে যে আজ রাত্রি বেঁচে থাকা খুবই কঠিন, কিন্তু ওই সাধুর চতুর্থ কথাটিও প্রয়োগ করে দেখা উচিত। তাই যুবরাজ এই সমস্ত কিছু ভেবে ওই মহিলাকে বলে যে আমার কাছে কোনো মুদ্রা এবং ধনরত্ন নেই। যদি তুমি আমাকে মেরে ফেলো, তাহলে তোমার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না, যেভাবে এক যাযাবর তার কুকুরকে মেরে আফসোস করেছিল। তখন ওই মহিলা রেগে গিয়ে বলে, কে যাযাবর আর কোন কুকুর? তুমি এই সমস্ত আবল তাবল কি বকছো? তখন রাজকুমার বলে, যদি তুমি এটা না জানো তাহলে শোনো, এক যাযাবর ছিল যে একটি কুকুর পালন করেছিল। ওই কুকুরটি ছিল খুবই বুদ্ধিমান, যাকে ওই যাযাবর নিজের ছেলের থেকেও অনেক বেশি ভালোবাসতো। এক সময় এমন আসে যে একটি ভয়ঙ্কর মহামারীর কারণে ওই যাযাবরের সমস্ত পরিবারের লোকেদের মৃত্যু হয়ে পড়ে, আর ওই যাযাবরের কোটি কোটি টাকার সম্পত্তিও শেষ হয়ে যায়। দুঃখী যাযাবর নিজের কুকুরটিকে নিয়ে একটি ব্যবসায়ীর কাছে যায়, আর ওই ব্যবসায়ীকে 10,000 টাকার বদলে নিজের কুকুরটিকে বন্ধক দেওয়ার কথা বলে। ওই সময় 10,000 টাকার মূল্য অনেক বেশি ছিল। প্রথমে তো ওই ব্যবসায়ী মানা করে দেয়, কিন্তু এরপর কিছু একটা ভেবে সে ওই যাযাবরকে 10,000 টাকা দিয়ে দেয়। কিছু সময় পর একদিন ওই ব্যবসায়ীর ঘরে ডাকাত হানা দেয়। তখন ওই কুকুরটি ওই সমস্ত কিছু দেখতে থাকে, আর সে ভাবে যদি আমি অনেক জোরে জোরে আওয়াজ করি তাহলে পরিবারের সবাই উঠে যাবে, আর এই ডাকাতেরা তাদের সবাইকে মেরে ফেলবে। তাই সে চুপচাপ তাদের শুধুমাত্র দেখতে থাকে। এরপর যখন ওই ডাকাতেরা চুরি করা ধন সম্পদ নিয়ে বের হয়ে যায়, তখন ওই কুকুর চুপচাপ তাদের পিছু নিতে থাকে। ওই ব্যবসায়ীর কাছে এত বেশি ধন সম্পদ ছিল যে এই ডাকাতেরা সেগুলিকে নিয়ে তো আসে, কিন্তু এখন তারা সেগুলিকে নিয়ে আর চলতে পারে না। ধীরে ধীরে রাত্রি কেটে সকাল হওয়ার সময় চলে আসে। তাই ওই ডাকাতেরা অনেক চিন্তা ভাবনা করে ওই সমস্ত ধন সম্পদকে একটি পুকুরের মধ্যে লুকিয়ে দেওয়ার কথা ভাবে। তারা ভাবে পরে এগুলিকে সময় বুঝে নিয়ে যাওয়া যাবে। এদিকে ওই কুকুর ওই ডাকাতদের ওই সমস্ত কাজকর্ম দেখে এবং চুপচাপ নিজের ঘরে চলে আসে। এরপর যখন সকাল হয়, তখন ওই ব্যবসায়ীর ঘরে হইচই পড়ে যায়। তারা জানতে পারে যে তাদের ঘরের সমস্ত ধন সম্পদ ডাকাতেরা নিয়ে চলে গেছে। এতে ওই ব্যবসায়ী খুবই দুঃখ পায়। আশেপাশের লোকেরা তাকে ভরসা জোগায়। এরপর সে বলে যে আমি জানতাম যে এই কুকুর খুবই বুদ্ধিমান, কিন্তু এই কুকুর তো একবার ঘেউ ঘেউও করেনি। ঠিক তখনই ওই কুকুর ওই ব্যবসায়ীর জামা ধরে টানতে থাকে। কুকুরের এই হালচাল দেখে পাশে থাকা এক বুদ্ধিমান ব্যক্তি ব্যবসায়ীকে বলে যে এই কুকুর হয়তো আমাদের কিছু একটা বলতে চাইছে, একে আমাদের বোঝা উচিত। এরপর সমস্ত লোকেরা ওই কুকুরের পিছনে পিছনে যেতে শুরু করে। সবাইকে নিয়ে কুকুর ওই পুকুরের কাছে পৌঁছায়, যেখানে রাত্রে ডাকাতেরা সমস্ত ধন সম্পদ লুকিয়ে রেখেছিল।
এরপর ওই কুকুর জলের মধ্যে নেমে ধন সম্পদের একটি থলে মুখে করে বাইরে নিয়ে আসে। এটা দেখে সেখানে থাকা সবাই পুকুরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং চুরি যাওয়া সমস্ত অর্থ ধন সম্পদ বাইরে নিয়ে আসে। এই সমস্ত কিছু দেখার পর ওই ব্যবসায়ী অশ্রু ভরা চোখে ওই কুকুরকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক ভালো মন্দ বলছি। এরপর ওই ব্যবসায়ী সেখানেই একটি কাগজে ওই যাযাবরকে একটি চিঠিতে লেখে যে, ভাই, তোমার কুকুরটি আমার 10,000 টাকার ভরপাই করে দিয়েছে। আমি তোমার কুকুরটিকে তোমার কাছে পাঠাচ্ছি। যদি তোমার আরও 10-20 হাজার টাকার দরকার পড়ে তাহলে আমার কাছে এসে নিয়ে যাবে। এত বুদ্ধিমান একটি কুকুরকে আমার কাছে বন্ধক দেওয়ার জন্য আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ব্যবসায়ী ওই চিঠিটিকে ওই কুকুরের গলায় বেঁধে তাকে বিদায় জানায়। এরপর যখন ওই কুকুরটি ঘুরে ঘুরে 4-5 দিন পর ওই যাযাবরের কাছে পৌঁছায়, তখন ওই কুকুরটিকে আসতে দেখে ওই যাযাবর রেগে লাল হয়ে যায়। সে বলে, আমি তোকে ওই ব্যবসায়ীর কাছে বন্ধক রেখে এসেছিলাম, আর তুই সেখান থেকে পালিয়ে এসেছিস। রেগে গিয়ে ওই ব্যক্তি নিজের থলে থেকে বন্দুক বের করে আর সঙ্গে সঙ্গে তাকে গুলি করে দেয়। এরপর সে মাথায় হাত দিয়ে সেখানে বসে যায়। কিছুক্ষণ পর যখন তার নজর কুকুরের গলায় থাকা ওই চিঠির ওপর পড়ে, তখন ওই ব্যক্তি ওই চিঠিটি পড়তে শুরু করে। চিঠিটি পড়েই সে কান্নায় ভেঙে পড়ে আর নিজের মাথা ঠুকতে থাকে। কিন্তু এখন আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। এই কাহিনীটি শোনাতে শোনাতে সকাল হয়ে যায়। তখন ওই দস্যুর মেয়ে বলে যে, আজ তো তুমি আমাকে কথার জালে ফাঁসিয়ে নিজের জীবন বাঁচিয়ে নিলে, কিন্তু আজকের রাত্রি হলো আমার ছোট বোনের সময়। সে তোমাকে যে কোনো উপায়ে জীবিত ছাড়বে না। এরপর যখন ওই দস্যুর ছোট মেয়ে এটা জানতে পারে যে যুবরাজ এখনও জীবিত এবং সম্পূর্ণভাবে সুস্থ, তখন তার খুশির আর কোনো ঠিকানা থাকে না। সে নিজের বড় বোনকে ওপরে ওপরে দেখানোর জন্য বলে, তুমি নিশ্চিন্তে থাকো, আমি এর থেকে মুদ্রা ছিনিয়ে নিয়েই ছাড়ব। দিন কেটে যায়, এরপর রাত্রি আসে। এরপর ওই ছোট মেয়ে যুবরাজের কাছে যায় আর বলে, ভগবানের কাছে ধন্যবাদ যে তুমি চালাকি করে নিজের জীবন বাঁচিয়ে নিয়েছো। তখন ওই যুবরাজ বলে যে, তোমরা সবাই এমন কেন করো? তখন ওই দস্যুর ছোট মেয়ে বলে, আমাদের তো এটাই রীতিনীতি যে আমার ভাইয়েরা এবং আমার বাবা পথচারীদেরকে ধরে নিয়ে আসে আর আমরা চালাকি করে তাদের থেকে সমস্ত ধন সম্পদ নিয়ে তাদেরকে মেরে ফেলি। এরপর সে বলে, কিন্তু তুমি চিন্তা করো না, আজকের সময়টা হলো আমার, আর আমি তো তোমাকে নিজের মন থেকে অনেক ভালোবাসি। এটা শুনে ওই যুবরাজও বলে যে, আমিও তোমাকে দেখেই ভালোবেসে ফেলেছি। আমার মন বলে যে যেন আমি সব সময় তোমার কাছেই থাকি। তুমি তোমার বড় বোনের মতো নও, তুমি একটি খুবই ভালো মেয়ে। তোমার কাছে এখন আমার আর কোনো কিছুই লুকানোর নেই। তার এই কথা শুনে দস্যুর মেয়ে বলে, তুমি বলছো যে আমার কাছে তোমার আর কোনো কিছুই লুকানো নেই, তাহলে ওই 4টি দামি মুদ্রা এবং সোনা দানা কোথায়? তখন যুবরাজ বলে, ওই মুদ্রাগুলি আমার শরীরের মধ্যেই আছে, যদি তুমি বের করে নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যাও। রাজকুমারের কথা শুনে দস্যুর ছোট মেয়ে বলে, ওই মুদ্রাগুলি তোমার কাছেই থাক, আমি তো তোমার দাসী, আমি তো তোমাকে শুধুমাত্র সুস্থ দেখতে চাই, আমি তোমাকে ছাড়া আর কোনো কিছুই চাই না। এটা শুনে ওই যুবরাজ বলে, যা কিছুই তুমি বললে সেই সমস্ত কিছু তো ঠিক আছে, কিন্তু এই প্রেম এবং ভালোবাসার কথা সমস্ত কিছু তখনই টিকে থাকবে যখন আমরা জীবন্ত বেঁচে থাকব। কারণ যখন তোমার বাবা এবং তোমার ভাইয়েরা এটা জানতে পারবে তখন আমাদেরকে তারা ছাড়বে না। এটা শুনে ওই দস্যুর ছোট মেয়ে বলে, তুমি চিন্তা করো না, আমার কাছে এরও উপায় আছে। আজ রাত্রে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে পালিয়ে যাব আর আমরা অনেক দূরে চলে যাব, যেখানে আমার ভাইয়েরা এবং আমার বাবা পৌঁছাতে পারবে না। এটা শুনে ওই যুবক বলে, কিন্তু এই সমস্ত কিছু কিভাবে হবে? তখন ওই মেয়ে বলে, এখান থেকে বাঁচার শুধুমাত্র একটাই উপায় আছে। আমার বাবার কাছে 2টি উট আছে, যার মধ্যে একটি উট প্রায় 60 কোষ চলতে পারে আর দ্বিতীয় উটটি সারা দিনে প্রায় 100 কোষ চলতে পারে। তুমি তাদের মধ্যে বড় উটটিকে খুলে নিয়ে আসবে, ততক্ষণে আমি নিজেদের জন্য কিছু অর্থ এবং সোনা দানা বেঁধে রাখব। এরপর যখন মাঝরাত্রি হয় তখন যুবরাজ ওই উটটিকে খোলার জন্য চলে যায়। সে ওই উটটিকে তো নিয়ে আসে, কিন্তু তাড়াহুড়োতে বড় উটটির জায়গায় ছোট উটটিকে নিয়ে আসে। এরপর তারা বেশ কিছু জিনিসপত্র নিয়ে ওই উটের মধ্যে বসে যায় আর দুজনেই বেরিয়ে পড়ে। এরপর ওই উটটি যখন চলতে চলতে প্রায় 60 কোষ পৌঁছায় তখন সে একটি জঙ্গলের মধ্যে থেমে যায়। জঙ্গলের মধ্যে ওই উটটি থেমে যাওয়াতে তারা দুজনেই চিন্তায় পড়ে যায়।
ওই মেয়ে বলে, সর্বনাশ হয়ে গেছে, তুমি রাত্রের অন্ধকারে বড় উটটির জায়গায় ছোট উটটিকে নিয়ে এসেছো। আমার বাবা এবং ভাইয়েরা এখনই চলে আসবে, তারা এখন আমাদেরকে আর ছাড়বে না। এদিকে যখন সকাল হয় তখন ওই দস্যু দেখে যে তার মেয়ে এবং ওই পথিক দুজনেই সেখানে নেই। তারা ভাবে যে অবশ্যই ওই পথিক আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। এরপর সে দেখে যে তাদের ছোট উটটিও সেখানে নেই। এতেই সে বুঝতে পারে যে তারা এখনো বেশি দূর যেতে পারবে না। এরপর সে এবং তার ছেলেরা ওই উটটির ওপর চড়ে তারা বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তারা জঙ্গলের মাঝে ওই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে ওই যুবরাজ এবং তার মেয়ে ছিল। এখন যুবরাজ যখন তাদের আসতে দেখে তখন সে খুবই ভয় পেয়ে যায় আর বলে যে, দেখো, তোমার বাবা এবং ভাইয়েরা আসছে, এখন আমাদের প্রাণ কিভাবে বাঁচবে? তখন ওই মেয়েটি বলে, ভয় পাবে না, আর এখন আমি যেটা বলছি সেটা খুবই ধ্যান দিয়ে শোনো। যাও, এখন ওই গাছের মধ্যে চড়ে যাও, আর যখন আমার বাবা তোমাকে ধরার জন্য আসবে আর ওই গাছের মধ্যে চড়বে, তখন আমি চুপি চুপি ওই বড় উটটিকে নিয়ে তোমার গাছের ডালের পাশে এসে দাঁড়িয়ে যাব। তুমি লাফিয়ে তার উপর বসে যাবে। এইভাবে আমরা দুজনে এখান থেকে বেঁচে পালিয়ে যাব। এটা শুনে ওই রাজকুমার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে চড়ে যায়। ততক্ষণে ওই দস্যুও সেখানে এসে পৌঁছে যায়। পিতাকে দেখে তখন ওই মেয়ে একটু চালাকি করে বলে, হে পিতা, এই দুষ্টু যুবক আমাকে ধোঁকা দিয়ে এখানে নিয়ে এসেছে, আপনি তাকে কখনোই ছাড়বেন না। এটা শুনে খুবই রেগে গিয়ে ওই দস্যু তাকে ধরার জন্য ওই গাছের মধ্যে চড়তে শুরু করে। আর এদিকে তার মেয়ে এই সুযোগে ওই বড় উটটিকে নিয়ে যুবরাজের গাছের ডালের পাশে আসে। তখন ওই যুবরাজও সঙ্গে সঙ্গে লাফিয়ে ওই উটের মধ্যে বসে যায়। ওই উটের মধ্যে বসতেই তারা উটটিকে খুব জোরে দৌড়াতে শুরু করে। এই সমস্ত কিছু ওই দস্যু ওই গাছের মধ্যে থেকেই শুধুমাত্র দেখতে থাকে। এরপর ওই দস্যুর মেয়ে এবং যুবরাজ বেশ কয়েকদিন যাত্রা করে একটি শহরে পৌঁছায়, আর তারা দুজন সেখানে বসবাস করতে শুরু করে। তারা দুজনে সেখানে খুব ভালোভাবে তাদের জীবন কাটাতে থাকে। এরপর যখন ওই যুবরাজের পিতা নিজের ভুল বুঝতে পারে, তখন তিনি নিজের রাজপুত্রকে নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে যান। এরপর তারা দুজনে বিবাহ করে এবং হাসি খুশিতে নিজের জীবন কাটায়। তো বন্ধুরা, দস্যুর মেয়ে এবং যুবরাজের এই কাহিনীটি আমাদের এটা শেখায় যে প্রেম, বিশ্বাস এবং ভালোবাসার বন্ধন সবথেকে মজবুত হয়ে থাকে। যখন বুদ্ধিমত্তা, ধৈর্য এবং নিঃস্বার্থ প্রেম পাওয়া যায়, তখন অসম্ভবকেও সম্ভব করা যায়। জীবনে তাতে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সঠিক নির্ণয়, সংযম এবং একে অপরকে করা বিশ্বাস আমাদের সমস্ত সংকট থেকে বাইরে বের করতে পারে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।